আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনে আজকে আমরা পড়াবো অ্যাডজেক্টিভ। আচ্ছা, একটু বলেন তো আপনারা অ্যাডজেক্টিভ কাকে বলে, একজন বলেন। অ্যাডজেক্টিভ হচ্ছে নিজে নাউন যেইটা বা বোঝেন সেইটা বলেন, নিজে যেইটা বোঝেন সেইটা বলেন, বইয়ের সংজ্ঞা দেবেন না। আচ্ছা, নিজের ভাষায় বলছি, মানে অবস্থা, পরিমাপ, অবস্থান। আচ্ছা, অ্যাডজেক্টিভ লম্বা, হলো, উঁচু, হ্যাঁ নিচু, অ্যাডজেক্টিভ হলো এইগুলো এমন, নির্দেশ করবে। হ্যাঁ। দৈর্ঘ্য। আচ্ছা, এক মিনিট, আপনারা একটু লাইনে থাকেন, আমার বাসা থেকে ফোন আসছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ। না। আচ্ছা, আচ্ছা, দুঃখিত। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে বলছিলাম। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কিছু যে নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে বা কোনো তথ্য দেয়। এর ভিতরে থাকতে পারে নাউনের সংখ্যা, নাউনের দোষগুণ ইত্যাদি। অনেক সময় নাউনের অবস্থান, নাউনের অবস্থানটা আবার বোঝালো এটা আবার প্রিপোজিশনের সাথে একটু হয়ে যায়, মানে কন্ট্রাডিক্টেড হয়ে যায়। তো আমরা যে নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এবং আমরা যে গ্রামারটা এখন আপনাদেরকে পড়াচ্ছি এই গ্রামারটা হলো ফাংশনাল গ্রামার, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সংজ্ঞার চেয়ে বেশি গুরুত্ব দেব, আমরা আমাদের ফাংশনের দিক থেকে বেশি গুরুত্ব দেব, যেটা মডার্ন গ্রামারগুলো এটা পড়ানো হয়, অর্থাৎ ফাংশনের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কিছু যে নাউন বা প্রোনাউন। এখন প্রোনাউনটা আমরা আলাদা করে বলবো না, কারণ নাউন যা প্রোনাউন তা, অর্থাৎ নাউনের বদলে বদলে প্রোনাউন ব্যবহৃত হয় বা প্রোনাউন বসে। ঠিক আছে? যেমন আমরা প্রথম উদাহরণটা যদি দেখি, হি ইজ এ গুড বয়। একটু দেখুন, হি ইজ এ গুড বয়। আপনারা যদি একটু দেখুন, হি ইজ এ গুড বয়, দেখতে পাচ্ছেন? তাহলে একটু দেখুন অ্যাডজেক্টিভটা, অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা এখানে হচ্ছে যে আমরা যে বয় পেলাম সেই বয় হচ্ছে নাউন। গুড বয়, এই গুড বয়কে কোয়ালিফাই করেছে, অর্থাৎ বয় কেমন বয়? গুড বয় বা ভালো বয়। তাহলে নাউন সম্পর্কে যে কোনো তথ্য দেয় বা নাউন সম্পর্কে যে কোনো কিছু বলে তাকেই বলি আমরা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ সম্পর্কে কেউ যদি কিছু বলে তাহলে তাকে আমরা কি বলবো, বলতে পারবেন? অ্যাডভার্ব। তাকে বলবো আমরা অ্যাডভার্ব। তাকে বলবো কি আমরা? অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব। দেখেন, আমরা দুইটা বিষয় আছে আমাদের। একটা বিষয় হচ্ছে আমাদের আপনারা, যেমন ধরুন আমি যদি বলি আপনারা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, ওইটা যদিও আমি একটু পরে পড়াবো, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। এটা সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে? জি স্যার। হুম। স্যার, কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, হুম। আর অবজেক্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব ছাড়া বাকি যে অংশ। আচ্ছা, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার নেই, যেখান থেকে শিখে থাকুন কনসেপ্টটা ক্লিয়ার নেই। কারণ আমি যদি বলি আহ, আমি যদি বলি হি ইজ পুয়ার, এখন বলেন এই পুয়ারটা কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ কেন?
আর এইখানে হি ইজ এ বয়। তাহলে এইখানে এই বয় বা বয়টা কেন অ্যাডজেক্টিভ হলো না? বয়টা হচ্ছে ওয়ার্ডটা কোনো স্যার প্রোনাউনকে নাউন কোয়ালিফাই করতে বোঝাচ্ছে। হবে। প্রোনাউনকে যদি কোয়ালিফাই করে তাহলে প্রোনাউনকে কোয়ালিফাই করলে তো সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউন যদি স্যার সেজন্য নিজেকে নিজে পুয়ারটা অ্যাডজেক্টিভ। নাউন যদি নিজেকে নিজে কোয়ালিফাই করে তাহলে সে অ্যাডজেক্টিভ। পুয়ারটা স্যার হি কে কোয়ালিফাই করতেছে না, সে কি, সে হচ্ছে গরিব। আর হি ইজ এ বয়। যে নাউনের আগে আর্টিকেল থাকলে আমরা সহজে ওটা বুঝতে পারবো যে আচ্ছা আচ্ছা, ওটা ওইটা বুঝতে পারেন, নাউন। ফাংশনের দিক থেকে বুঝতে পারেন না। আমরা এই বিষয়টা ক্লিয়ার করব, কারণ আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝতে হবে। যদি পরিষ্কারভাবে না বুঝি তাহলে ওভাবে খুঁজে খুঁজে স্যার বের এখানে করতে হবে। আবার এই যে সাবজেক্টের সাথে সংযোগ আছে। আচ্ছা, আমি এখন একটু প্রোনাউন মুখে বলি, যেটা সেটা হচ্ছে যে অবজেক্ট অলওয়েজ রিলেটেড টু ভার্ব, অর্থাৎ অবজেক্ট সর্বদা ভার্বের সাথে রিলেটেড থাকবে। এবং অবজেক্ট হচ্ছে এমন কিছু, হ্যালো, দে লাইনে থাকেন। হ্যাঁ আইসে। আচ্ছা আচ্ছা, দুঃখিত। আমরা দেখেন, অবজেক্ট হচ্ছে এমন কিছু বাক্যের, আমরা যখন মানে আপনাদেরকে ওই ফাংশনের দিকে আমি যাই নেই, আমরা ফাংশনের দিকে গেলে আমরা ওইটা পড়াতাম। যাই হোক, তারপরেও অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুটাকে আমরা আলাদা করতে পারবো খুব সহজে। বাক্যে ভার্ব যেটা দিয়ে কাজ করে, অবশ্যই ট্রানজিটিভ ভার্ব, যেটা দিয়ে কাজ করে বা যেটার উপরে কাজ করে, সেটাই হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছেন? তাহলে অবজেক্ট কার সাথে রিলেটেড থাকবে? অবজেক্ট রিলেটেড থাকবে সর্বদা ভার্বের সাথে। অবজেক্ট সর্বদা ভার্বের সাথে রিলেটেড থাকবে। এখন কমপ্লিমেন্ট, এটা অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে, বা অ্যাডভার্বের কমপ্লিমেন্ট হতে পারে, বা প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হতে পারে। কিন্তু ভার্বের যে কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্টটাই হচ্ছে অবজেক্ট। তার মানে কি, অবজেক্ট অন কাইন্ড অফ কমপ্লিমেন্ট, এবং সকল অবজেক্টই কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? ভার্বের কমপ্লিমেন্ট। কিন্তু সকল কমপ্লিমেন্ট অবজেক্ট নয়। এই কনসেপ্টটা আমরা যখন ওইখানে পড়ব তখন আরও ক্লিয়ার হবে। আচ্ছা, অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তাকে কোয়ালিফাই করে, যেমন হি ইজ এ গুড বয়, আমরা যেটা দেখলাম এটাকে বলে অ্যাট্রিবিউটিভ ইউজ। হি ইজ এ গুড বয়, এটা দেখুন সরাসরি ভার্বের আগে বসে, নাউনের আগে বসে ভার্বকে কোয়ালিফাই করেছে। আর হ্যালো, হ্যাঁ আসছে। আর প্রেডিকেটিভ ইউজটা হচ্ছে এই যে এইখানে আমরা যেটা একটু আগে আপনাদেরকে পড়ালাম, হি ইজ পুয়ার, অর্থাৎ সে নাউনের আগে বসেনি, সে নাউনের পরে বসেছে। সাধারণত নাউন বা প্রোনাউনের পরে বসে, এটা সাধারণত এরকম ভার্বের পরে বসে। লিঙ্কিং ভার্ব যেগুলো থাকে, যেগুলোকে আমরা লিঙ্কার্স বলি, এইখানে ইজ হচ্ছে অন কাইন্ড অফ লিঙ্কিং ভার্ব। ইজ এটা কোনো কাজ করে না, এটা শুধুমাত্র লিঙ্কিং করে। তাহলে দেখেন, হিজ পুয়ার, সে দরিদ্র। দরিদ্র যদি হয়, এই হি এবং পুয়ার, দরিদ্র, এই দুইটার মধ্যে গিয়ে সম্পর্ক স্থাপন করছে ইজ। বুঝতে কি পেরেছি আমি? আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে সাম ইউজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কিছু ব্যবহার আমরা দেখব। দেখেন, অ্যাডজেক্টিভের কতগুলো ব্যবহার আছে। অ্যাকসেপ্ট করে দিয়েছি।
আচ্ছা, সাম ইউজ অফ অ্যাডজেক্টিভ, আপনাদের এগুলো বারবার পরীক্ষায় আসে, মেনি এ এবং মেনি অ্যান। বুঝতে পারছেন? এটা একটু দেখে নেবেন। মেনি এবং মেনি অ্যান সাধারণত যেগুলো আমরা গুনতে পারি তার আগে মেনি বসে, অর্থাৎ কাউন্টেবলের পূর্বে মেনি বসে। আর এ এবং অ্যানের ব্যবহার এটা তো আপনারা জানেনই, এটা মূলত আর্টিকেলের ব্যবহার থেকে আসে। তো স্ট্রাকচার প্রথমটা কি? মেনি এ অথবা অ্যান, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। মেনি এ ম্যান ওয়ার লিসেনিং টু হিম, এটা এই উপরেরটা রং। তাহলে রাইটটা কি? রাইটটা হচ্ছে মেনি এ ম্যান ওয়াজ লিসেনিং টু হিম, এটা রাইট। আচ্ছা, পরটাতে যদি আমরা আসি, এ গ্রেট মেনি বার্ড ওয়াজ বাদিং দেয়ার। মেনি এ, গ্রেট মেনি, এ গুড, প্লুরাল নাউন, এরপর প্লুরাল ভার্ব হবে। তো এ গ্রেট মেনি বার্ডস ওয়ার বাথিং দেয়ার। আচ্ছা প্রথমটা ঠিক আছে, এটা ঠিক আছে, আমি খেয়াল করিনি। মানে মেনির পরে মেনি এ বা মেনি অ্যান আপনারা যেটা বসান, এটা মেনি এ। মেনি এর পরে যদি আপনি সিঙ্গুলার সাবজেক্ট যদি বসান, অর্থাৎ নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। মেনি এর পরে যদি ভার্ব যদি সিঙ্গুলার হয়, সরি নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। বুঝতে পেরেছি? তারপরে আসি আমরা ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, নট এ ফিউ। এই ফিউ থেকে প্রায় একটা কোশ্চেন আসে, প্রায় একটা কোশ্চেন আসে। আপনারা অনেকেই মনে হয় এটার ব্যবহার জানেন। আচ্ছা, আমরা ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, নট এ ফিউ, অনেকগুলো। আচ্ছা, প্রথমেই আমরা আসি ফিউ। ফিউ মানে কি? ফিউ মানে কি? ফিউ অনেক। নো নো নো, সংখ্যা। ফিউ মানে হচ্ছে ফিউ। আমরা যদি বলি, যেমন এখানে যে সংখ্যা উদাহরণটা আছে, আই হ্যাভ ফিউ রিলেটিভস হিয়ার, এটা পুরোপুরি নেগেটিভ সেন্সও বোঝাবে, অর্থাৎ প্রায় নাই অর্থেই বোঝাবে। এখান থেকে কিন্তু কোশ্চেন ধরে, প্রায় নাই অর্থেই বোঝাবে। যেমন আই হ্যাভ ফিউ রিলেটিভস হিয়ার, আমার এইখানে আত্মীয় নেই বললেই চলে। বুঝতে পারছেন? আর এ ফিউ মানে কি? এ ফিউ মানে হচ্ছে অল্প কিছু আছে, অল্প কিছু আছে। এটা একটু পজিটিভ অর্থে অল্প কিছু আছে। যেমন আই হ্যাভ এ ফিউ রিলেটিভ হিয়ার, আমি যদি এইটা যদি বলি তার মানে বোঝাবে যে আমার এইখানে অল্প কিছু হলেও আত্মীয় স্বজন আছে। কিন্তু ফিউ যদি বলি তাহলে নাই বললেই চলে। আর দ্য ফিউ মানে কি? দ্য ফিউ মানে হচ্ছে অল্প কিছু আছে কিন্তু সেটাকে নির্দিষ্ট বা ডেফিনেট করা। যেমন এইখানে যে উদাহরণটা দেওয়া আছে, আই হ্যাভ রিড দ্য ফিউ বুকস শি হ্যাজ, তার কাছে যে বইগুলো আছে, অল্প কিছু বই আছে, আমি সেগুলো পড়েছি, মানে সেগুলো বলতে ওই নির্দিষ্ট বইগুলোকে বোঝানো হয়েছে। আর ভেরি ফিউ মানে হচ্ছে মানে ওই যে ফিউর থেকে আরও ফিউ, কম তো কম, অত্যন্ত কম। বুঝাতে পেরেছি আপনাদেরকে? পরটাতে এসে আমরা লিটল, এ লিটল, দ্য লিটল, ভেরি লিটল, নট এ লিটল, ওই একই অর্থ। লিটল মানে নেই বললেই চলে, এ লিটল মানে অল্প কিছু, ডা লিটল মানে যা আছে সব, ভেরি লিটল মানে লিটলের থেকে আরও লিটল, আর নট এ লিটল মানে অনেক পরিমাণ। শি গেভ মি নট আ লিটল হোপ। স্যার, সবার মাইক্রোফোনটা একটু অফ করে দিলে ভালো হবে, কথা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ভালো করে শুনতে পারতেছি না। আচ্ছা, আমি সবাইকে মুট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আপনারা এই ফিউ আর লিটল, এখান থেকে একটা কোশ্চেন আসে, ঠিক আছে? আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আচ্ছা, আমি যদি বলি আই হ্যাভ লিটল অয়েল, আচ্ছা আমার আপনারা একটু, সামান্য আমি পরিমাণ। মাইক্রোফোনটা আমার এইখান থেকে আমি যতটুকু নেই সম্ভব মিউট বললেই করে চলে। দিচ্ছি, কিন্তু আপনারা একটু ব্যক্তিগতভাবে মাইক্রোফোনগুলো আপনারা যদি, আমি মিউট করার পর আপনারা যদি আনমিউট করেন তাহলে সেটা আমি আর মিউট করতে পারি না। তো আপনারা একটু মাইক্রোফোনটাকে আনমিউট করে নেন। আপনারা একটু মাইক্রোফোনটাকে আনমিউট করে নেন। আচ্ছা, আমি যে প্রশ্নটা করেছিলাম, আই হ্যাভ লিটল সুগার, এখন এইখানে বলেন তো আমি কি বোঝাতে চেয়েছি? আই হ্যাভ লিটল সুগার, আমার চিনি নেই বললেই চলে। চিনি নেই বললেই চলে। যদি আমি বলি, হ্যাঁ, যদি আমি বলি আই হ্যাভ ভেরি লিটল সুগার,
অত্যন্ত আমার খুব সামান্য অল্প। অত্যন্ত কম, যৎ সামান্য, তবে বেশিও পজিটিভ আছে, সেন্সে। মানে মোটেও শোনেন, না এরকম শুধু বোঝাতে পারেন। শুধু না না এগুলোর ভেতরে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যে ইংরেজি রীতিসিদ্ধ ব্যবহার। অতি তো সামান্য। যেমন আমরা যখন আপনাদেরকে মডাল যখন পড়াবো, তখন আমরা ধরেন আমি যদি বলি যে আই শ্যাল গো, আই উইল গো, আই ক্যান গো, আই কুড গো, আই মে গো, আই মাইট গো, আই হ্যাভ টু গো, আই শুড গো, এই যে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা ওয়ার্ড আমরা যখন বসিয়েছি, তখন এর রীতিসিদ্ধ অর্থটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক একই রকমভাবে এইখানকার যে মানে আমরা যখন যখন বসাবো, লিটল বসালে নেগেটিভ সেন্সে বোঝাবে, কিন্তু ভেরি লিটল বোঝাবে একদম অতি কম, সামান্য। কিন্তু পজিটিভ সেন্সে। মানে আপনি যখন শুধু লিটল বলবেন, শুধু লিটল বোঝাবে যে নেই বললেই চলে, কিন্তু ভেরি লিটল যখন বোঝাবেন, তখন সামান্য কিছু। আর যদি আপনি এ লিটল যদি বলেন, অল্প কিছু, সামান্য কিছু, মানে ভেরি লিটলের থেকে বেশি। বুঝতে পারছেন? তো দ্য হোল অফ মেনি ভার্সেস মাস, এগুলো আপনারা পারবেন। এনি ভার্সেস সাম, এগুলো আপনারা পারবেন। এবার চলে এসে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজনে। আমি আপনাদেরকে শুরুর দিনে ক্লাসে আমি বলেছিলাম যে আধুনিক মডার্ন গ্রামারগুলোতে আর্টিকেলগুলোকে মানে আলাদা পার্টস অফ স্পিচ হিসেবে বিবেচনা করা হয়। আপনাদের কি মনে আছে সেই কথাটি? আপনি একটু মাইক্রোফোনটা অফ করে নেন না, কার মাইক্রোফোনটা চলে, একটু অফ অফ করে নেন। আচ্ছা স্যার, জি বলুন। ভেরি ফিউটা কি পজিটিভ অর্থে ব্যবহৃত হবে তাহলে? ভেরি ফিউটা পজিটিভ সেন্সে, ভেরি ফিউটা পজিটিভ সেন্সে। এখন অন। আপনার কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে না আমি আরেকবার বলবো? না স্যার, বুঝছি, এখন বুঝছি। মানে আপনি যদি বলেন আই হ্যাভ লিটল সুগার, আচ্ছা আই হ্যাভ ভেরি লিটল সুগার, অতি সামান্য বোঝাবে ওখানে। লিটল সুগার বলতে মানে নাই বললেই চলে, আর ভেরি লিটল বলতে পজিটিভ সেন্সে, যৎ সামান্য, মানে আছে, ওইটা প্রায় নাই বললেও চলে, জাস্ট সামান্য একটু সেন্সের পার্থক্য। আর আমি যদি বলি এ লিটল সুগার, এ লিটল সুগার যদি বলি, হ্যাঁ, যৎ সামান্য, সামান্য, লিটল আছে আছে, যৎ সামান্য, পজিটিভ সেন্সে ফুল। দ্য লিটল যদি বলি, দ্য লিটল যদি নির্দিষ্ট বলি, যা আছে মানে ওই যৎ সামান্য যতটুকু আছে সবটুকু। আচ্ছা, এবার আমরা ওইখানে যেটা বলেছিলাম যে ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ এ অ্যান্ড দি এর কম্প্যারিজনটা হয় না। কিন্তু আমি ধরেন আমি যদি তিনটে বাক্য যদি লিখি এইখানে, আমি প্রথমে লিখলাম দ্য পেন ইজ রেড। অন। আমি যদি এখানে একটু লিখলাম দ্য পেন ইজ ভেরি রেড। আচ্ছা, এখন একটু দেখুন যে আপনার এই যে ভেরিটা আমরা যখন লিখছি, এই ভেরিটা মূলত এইখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর এইখানে রেডটাকে সে কোয়ালিফাই করে গেছে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে রেডটাকে কোয়ালিফাই করে গেছে, অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করে গেছে। কিন্তু কম্প্যারিজনটা হচ্ছে কি, কম্প্যারিজনটা হচ্ছে যখন অ্যাডজেক্টিভ তার নিজের মধ্যে নিজেকে তুলনা করে, বা দুজনের সাথে তুলনা করে, বা অধিক জনের সাথে তুলনা করে। যেমন আমরা যদি বলি দ্য বয় ইজ টল, উদাহরণ আমাদের এখানে যেটা আছে, হি ইজ গুড, হি ইজ গুড, হি ইজ গুড মানে সে কারোর সাথে তার তুলনা নেই, সে ভালো। কিন্তু আমরা যদি বলি হি ইজ বেটার দেন, বেটার দেন আমি তো বাংলায় বললে বুঝতে ভালো হবে, সে বালকটি রহিমের থেকে ভালো, বালকটি রহিমের থেকে ভালো। তাহলে দেখেন, দ্বিতীয় ক্ষেত্রে আপনি তুলনা করেছেন কার সাথে? রহিমের সাথে তুলনা করেছেন। এখন কিন্তু আপনি দুজনের সাথে তুলনা করেছেন। আমরা যদি এটা বলি যে বালকটি সবচেয়ে ভালো, দ্য বয় ইজ দ্য বেস্ট বয়, সবচেয়ে ভালো বালক, তাহলে এই যে কম্পেয়ার করাটা অর্থাৎ অ্যাডজেক্টিভ
যে তুলনা কম্প্যারিজনটা করে তার সাথে, মানে কম্প্যারিজনটা যখন করে নাউন প্রোনাউনের যে দোষ গুণ বা অবস্থানটা আছে বা অবস্থাটা আছে সেই অবস্থাটাকে তুলনা করে। এই তুলনাটাকে করাকে বলা হয় কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি অফ কম্প্যারিজন বলা হয়। তো এইখানে এটাকে আমরা তিন ভাগে, একটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ যেইখানে কোনো তুলনা করা হয় না, শুধুমাত্র নাউনের গুণটা বলা হয়, দ্য বয় ইজ গুড, ভালো, খুবই ভালো। কম্পারেটিভ হচ্ছে যখন দুজনের সাথে তুলনা করা হয়, বালকটি রহিমের থেকে ভালো, দ্য বয় ইজ বেটার দেন রহিম, আরেকজনের সাথে আমরা তুলনা করেছি। আর সুপারলেটিভ ডিগ্রি হলো সবার মধ্যে, সব কিছুর মধ্যে সে ভালো। যেমন আমরা যদি বলি দ্য বয় ইজ দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস, তার মানে কি? তার মানে আমরা ওই ক্লাসের ভিতরে যারা আছে আমরা সবাই ভেতরে সবার সাথে তুলনা করে ওই বালকটিকে আমরা বেস্ট বা সবচেয়ে ভালো বলেছি। ঠিক আছে? এখন এই মানে ডিগ্রি অফ কম্প্যারিজনে আপনারা যেটা হচ্ছে যে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা যখন আমরা ব্যবহার করব, তো স্ট্রাকচারটাতে আমাদের যেটা থাকবে, আমাদের একটা দেন ব্যবহৃত হয়। ঠিক আছে? দেন ব্যবহৃত হয়। আর ওই যে অ্যাডজেক্টিভ যেটা আছে সেই অ্যাডজেক্টিভটার এই ক্ষেত্রে আমাদের কম্প্যারেটিভ যে ফর্ম আছে সেই ফর্মটাকে ব্যবহার করতে হবে। যেমন আপনারা মনে হয় খেয়াল করেছেন, আমি গুড যখন আমি কম্প্যারেটিভে বলেছি তখন আমি বলেছি বেটার। ঠিক আছে? এরপরে যখন আমি সুপারলেটিভ যখন করেছি তখন আমি করেছি বেস্ট। তো যখন আমরা কম্প্যারেটিভ মানে পজিটিভ থেকে যখন আমরা কম্প্যারেটিভে যাব, কম্প্যারেটিভে গেলে আমাদের একটা দেন ব্যবহার করতে হবে। ওই দেনটা ব্যবহার করব আমরা যেই নাউনের সাথে বা যার সাথে আমরা তুলনা করতেছি তার পূর্বে। ঠিক আছে? আর আমরা যে মূল যে অ্যাডজেক্টিভটাকে আমরা তুলনা করছি সেই অ্যাডজেক্টিভটার তখন কম্প্যারেটিভ ফর্মটা ব্যবহৃত হবে। যেমন দেখেন, আমরা দ্য বয় ইজ টলার দেন, এই যে দেখুন আমরা একটা দেন ব্যবহার করেছি, দ্যাট অন, ওই একজনের থেকে এই বালকটি লম্বা, আমরা একজনের সাথে তুলনা করেছি। তো আমরা এইখানে মূল বাক্যটা ছিল কি? মূল বাক্যটা ছিল দ্য বয় ইজ টল, দ্য বয় ইজ টল। আমরা পজিটিভ যে ফর্মটা ব্যবহার করতেছি সেই পজিটিভ ফর্মে দ্য বয় ইজ টল। কোনটা বুঝতে পারছেন? আর যখন আমরা ফর্মটা যখন ব্যবহার করব, সুপারলেটিভ ফর্মটাতে আমরা যখন যাব সুপারলেটিভ ফর্মটাতে, দেখেন অ্যাডজেক্টিভটা যেটা থাকবে সেই অ্যাডজেক্টিভটা আমরা সুপারলেটিভ ফর্মটা ব্যবহার করব। আর বাকি রেস্ট অফ, অর্থাৎ যেগুলোর সাথে আমরা তুলনা করব তার পূর্বে আমরা একটা দি বসাবো। আর আমরা একটা উদাহরণ দেখি, দ্য বয় ইজ দেখুন দ্য টলেস্ট অফ অল। তাহলে আমরা যেই সুপারলেটিভটা যখন করছি তখন সেই সুপারলেটিভের পূর্বে আমরা দি বসাচ্ছি এবং আমরা এখানে সুপারলেটিভ ফর্মটা, টলের সুপারলেটিভ ফর্মটা আমরা বসাচ্ছি। এখন এটা আমরা বুঝতে পারলাম, এইখানে আরও কিছু পরিবর্তন আসে, আরও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোর মধ্যে আমরা আপাতত ঢুকবো না। আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি স্ট্রাকচার দিয়ে আপনি পারবেন, আবার আমাদের ট্রান্সফরমেশনও আছে, সেখানে আপনারা পারবেন। কিন্তু ঝামেলাটা হচ্ছে এই যে আমরা মানে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ কীভাবে পড়বো বা কীভাবে মুখস্থ রাখবো, তো এটা একটু কষ্টকর বিষয়, এটা অনেক একটু প্যারা দিতে পারে আপনাদেরকে। তো প্যারা দিলেও কিছু করার নেই, এটা পড়তে হবে। তো আমরা এখানে দেখি এক সিলেবল বিশিষ্ট, অর্থাৎ যেগুলো সিলেবলটা কি আপনারা বোঝেন? সিলেবল হচ্ছে এই যে অক্ষরের যে ভাগ, সংযোগ স্থানে যে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি, এই যেরকম অ্যাপল, এখানে আমি যদি ভেঙে উচ্চারণ করি, এই যে ভেঙে ভেঙে উচ্চারণ, এটাই হচ্ছে সিলেবল। আচ্ছা, মানে সংজ্ঞাটা, মানে আপনার সেন্সটা ঠিক ছিল কিন্তু মানে সংজ্ঞাটা গিয়ে একটু পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ সিলেবল নিজেই অক্ষরের উচ্চারণ না। জি জি জি, ওই ভাগটাকে অক্ষর বলে আর কি। এই যেরকম গার্ডেন, এই যে এই
দুইটার মাঝখানে একটা অক্ষর আছে। কোনো শব্দকে একবারে যতটুকু উচ্চারণ করা যায় ওটাই তো সিলেবাস। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সিলেবল হচ্ছে আমরা যেমন ধরেন আমাদের এইখানে আমরা যদি সুপারলেটিভটাকে উচ্চারণ করতে যাই, উচ্চারণ করুন তো, একটু উচ্চারণ করার চেষ্টা করুন তো। সুপারলেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ। অর্থাৎ আমরা এইখানে যখন এটাকে উচ্চারণ করতে যাচ্ছি তখন আমাদের উচ্চারণটা আমরা চেষ্টা করলেও সুপার এইখানে এসে একটু থামি, আমরা লেটিভ একসাথে আমরা উচ্চারণ করতে পারি। তো তার মানে অক্ষর হচ্ছে যেটা আমাদের বাকযন্ত্র কোনো কিছু উচ্চারণ করতে গিয়ে সেটা একটি শব্দ একবারে যতটুকু পর্যন্ত উচ্চারণ করতে পারে, বা যেখানে এসে সে সামান্য একটু বিরতি নেয় বা তার বিরতির দরকার পড়ে, সেটাকেই বলা হয় অক্ষর বা সিলেবল। তো এখন এটা চেনার খুব সহজ উপায়, যেমন ধরুন আপনি এইখানে আমরা যেগুলো উচ্চারণ করি, ধরেন ব্রাইট, আপনার থামতে হচ্ছে না, ব্ল্যাক থামতে হচ্ছে না। তো যেগুলো এরকম সেগুলোর শেষে ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হয় এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়। ঠিক আছে। আবার একটা বিশেষ নিয়ম আছে, যেটা সেই নিয়মটা একটু দেখে নেবেন। টলের পরে দুইটা এল আছে, ওই দুইটা এল থেকে যাবে, কনসোনেন্ট দিতে হবে না। তবে শেষ অক্ষরটা যদি কনসোনেন্ট থাকে, মানে কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে সেটা দিতে হবে বা ডবল হবে। যেমন রেডের আগে দেখেন একটা ই আছে, অর্থাৎ আমাদের এই শেষটা হলো কি, আমাদের এই শেষটা হলো একটি কনসোনেন্টের আগে কি আছে, একটি ই অর্থাৎ ভাওয়েল আছে, তাহলে এটা। ঠিক আছে। তো রেডার, রেডেস্ট। তবে যদি কনসোনেন্ট নিজে আগেই দ্বিত্ব থাকে তাহলে এটাকে আর তিনবার করা যায় না। ইংলিশে মানে ওই 3 অক্ষর পর পর এরকম বর্ণ, এরকম শব্দ আমার আছে কিনা, আছে এরকম শব্দ আমি পাইনি। তারপরে যাক আমি একটু দেখব যে আমার যতটুকু মনে পড়ে এরকম নেই। তো এই নিয়মগুলো একটু দেখবেন। আর ল্যাটিন অ্যাডজেক্টিভ যেগুলো, সেই ল্যাটিন অ্যাডজেক্টিভগুলোকে একটু দেখতে হবে আপনাদেরকে। এই ল্যাটিন অ্যাডজেক্টিভগুলো পজিটিভ এবং সুপারলেটিভ একই, কম্পারেটিভ রূপে মানে পজিটিভ এবং সুপারলেটিভ নেই, কম্পারেটিভ রূপে ব্যবহৃত হয়। যেমন এক্সটেরিয়র, ইন্টেরিয়র, আল্টেরিয়র, মেজর, মাইনর, সুপেরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, এন্টেরিয়র, পোস্টেরিয়র। তো এগুলোর পরে আবার একটা নিয়ম আছে, এগুলোর পরে আবার কম্পারেটিভে গিয়ে দেন বসে না, টু বসে। বুঝতে পারছি? এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় দেয় এবং এগুলো আমাদের লাগে। আর কিছু কিছু আছে আপনার, এগুলো আমাদের ওই যে একটু আগে আমি যেটা বলেছিলাম, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, লিটল, লেস, লিস্ট, মাস, মেনি, মোর, মোস্ট, ফার, ফার্দার, ফার্দারমোর, ফার্দার, ফার্দারেস্ট, ফার্দারেস্ট। তো এগুলো আপনার যে এগুলো আপনাকে একটু মুখস্থ করতে হবে। আর যেগুলো ডবল সিলেবল বিশিষ্ট, যেমন আমরা যদি উচ্চারণ করি বিউটিফুল, বিউটিফুল, তো এগুলোর পূর্বে আমরা মোর কম্পারেটিভের জন্য আর সুপারলেটিভের জন্য আমরা মোস্ট ব্যবহার করব। যেমন বিউটিফুল, এটাকে যদি আমি কম্পারেটিভ করতে যাই তাহলে মোর বিউটিফুল বা লেস বিউটিফুল। এটাকে যদি সুপারলেটিভ করতে যাই তাহলে মোস্ট বিউটিফুল, লিস্ট বিউটিফুল। আচ্ছা, আমরা কম্প্যারিজন অফ অ্যাডভার্ব, আমরা একটু আমাদের আলোচনার সুবিধার্থে অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্বটা একটু দিয়ে রাখছি। এটা একটু আপনারা দেখে নেবেন যে আমরা ঠিক যেভাবে অ্যাডজেক্টিভটাকে আমরা কম্প্যারিজন করি, ঠিক একই রকমভাবে অ্যাডভার্বটাকেও আমরা কম্প্যারিজন করতে পারি। তো ফাস্টার, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। তো ঠিক একই রকমভাবে আমরা সিঙ্গেল সিলেবল যখন হবে, সিঙ্গেল সিলেবল হলে আমরা এর পরে শেষে ইআর এবং ইএসটি যোগ করব। আর যদি ডবল সিলেবল বা একাধিক সিলেবল চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা মোর, মোস্ট বা লেস বা লিস্ট ব্যবহার করব। এইটা যাওয়ার কথা ছিল অ্যাডভার্বের পরে, কিন্তু আমরা অ্যাডভার্বের পরে না দিয়ে আমরা এইখানে দিয়ে দিয়েছি যাতে আমাদের
একবারেই সুবিধা হয়। বুঝতে পেরেছে? আর চেঞ্জিং ডিগ্রি যেটা, ওই যে আমরা একটু আগে যেটা বললাম, এই চেঞ্জিং ডিগ্রি থেকে একটু মাঝে মধ্যে কোশ্চেন আসে। যেমন এটা একটু কঠিন বিষয়, অর্থাৎ ট্রান্সফরমেশনটা একটু কঠিন। আর এই ট্রান্সফরমেশনটা মাঝে মধ্যে পরীক্ষায় দেয়, খুব কম দেয়, খুব একটা বেশি দেয় যে বিষয়টা এমনটা না। আর যেগুলো দেয় সেগুলো আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের মধ্যে আপনারা পেয়ে যাবেন, তবে ভাইভায় মাঝে মধ্যে জিজ্ঞেস করে। তো আমি কয়েকটা উদাহরণ একটু দেখিয়ে দিতে পারি আমি আপনাদেরকে। যেমন ধরুন আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করব আমরা। তো সুপারলেটিভ আমাদের যে উদাহরণটা দেখেন, সায়রা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তো এটার যে নিয়মটা আমরা বলছি, বেসিকলি এই নিয়ম ধরে এগুলো করা যায় না। এগুলো যখন আমরা প্র্যাকটিস করি, আগে আমরা এগুলোকে প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পরে তারপরে নিয়মটা চলে আসে বা নিয়মটাকে আমরা বলতে পারি। এখন আমি যদি ধরেন সুপারলেটিভ থেকে বলছে, সুপারলেটিভ যদি সুপারলেটিভটা এরকম করলে আপনি এরকম থাকবেন, এভাবে নিয়ম দিয়ে আপনি করতে পারবেন না। আপনাকে এটা অটোমেটিক্যালি নিজের ভেতর থেকে, অর্থাৎ বারবার যখন প্র্যাকটিস করবেন তখন অটোমেটিক্যালি নিয়ম আপনার সামনে চলে আসবে। যারা প্র্যাকটিস করতে চান এরকমভাবে প্র্যাকটিস করতে পারেন। আর বা যাদের এই প্র্যাকটিসটা আপনারা মানে করতে চান, আর আমি নিজেও করেছি বা আমি অনেক সময় সিরিয়াস স্টুডেন্ট যারা তাদেরকে পড়াই। কারণ আপনি যদি ট্রান্সফরমেশনটা যদি বুঝতে পারেন, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিগ্রি ট্রান্সফরমেশনগুলো, এবং আপনি যদি ইয়েটা অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে ইংলিশ আপনার কাছে হয়ে যাবে। যেখান থেকে আসুন ইংলিশ, আপনি তখন ইংরেজি গ্রামার সব বুঝতে পারবেন। তো ওইটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব চৌধুরী হুসাইন স্যারের আগের একটা বই, সেটা ইন্টারমিডিয়েটে পড়ানো হতো ট্রান্সফরমেশনের। ওই বইটা অনেক পুরনো বই, পাবেন কিনা এখন আমি জানি না। ওইখানে বেশ কিছু ট্রান্সফরমেশন দেওয়া আছে। বেসিকলি আমি ওগুলোই প্র্যাকটিস করি বা ওগুলোই প্র্যাকটিস করে। তো এখন এইখানে সায়রা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তো এখন এটাকে আপনি পজিটিভ সেন্সে যখন নেবেন, পজিটিভ সেন্সে নিতে হলে কী করতে হবে? আপনি যে তুলনা করছেন সেই তুলনাটাকে বাদ দিতে হবে, কিন্তু অর্থ ওইটাই থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে নো আদার ব্যবহার করা হয়, গার্ল ইজ অ্যাজ টল এজ সায়রা। অর্থাৎ অন্য কোনো বালিকা নেই যে মানে সায়রার থেকে লম্বা। তো অর্থ চেঞ্জ হয়ে গেছে, অর্থ চেঞ্জ হয়নি, স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। অর্থ আগে যা আছে সেটাই। অর্থাৎ আগে যেটা ছিল যে সায়রা হচ্ছে সবচেয়ে লম্বা বালিকা, এখন আমরা বলতেছি সায়রার থেকে লম্বা কেউ নেই। তাহলে অর্থ যেইখানে আছে সেইখানে শুধু স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। এবার আসি আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ। যেমন আহান ইজ বেটার দ্যান এনি আদার ডিবেটার ইন দ্য ক্লাব। তো কম্পারেটিভ আছে আমাদের এখানে বেটার আছে। নো আদার ডিবেটার ইন দ্য ক্লাব ইজ অ্যাজ গুড অ্যাজ আহান। সেম একই জিনিস আমরা বলা হচ্ছে যে আহান এই ক্লাসের যে কোনো বক্তার থেকে বা বিতার্কিকের থেকে ভালো বিতার্কিক। পরেরটায় আমরা যখন এটা করছি নো আদার দিয়ে, তো তখন আমরা যেটা বোঝাতে চেয়েছি যে আহান এই ক্লাবের যে কোনো ডিবেটার বা এই ক্লাসের যে কোনো ডিবেটার আহানের থেকে ভালো নয়। এবার আসি আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি। শি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ। সুপারলেটিভে আছে শি ইজ মোর অ্যাক্টিভ দ্যান এনি। তো এগুলো মানে আসলে নিয়ম ধরে, আমি যেটা বলছি এগুলো আসলে নিয়ম ধরে সেভাবে করা যায় না, বা নিয়ম শিখেও অনেকেই করে। কিন্তু আমার পরামর্শ থাকে এগুলো আপনি যত বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনি নিজে বলতে পারবেন। তবে এইখানে আপনাদের খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই, কারণ এগুলো আপনারা যারা এনটিআরসি-তে পরীক্ষা দেবেন খুব কম দেয়। আর যেইটা দেয় সেটা ইনশাল্লাহ আমাদের যে প্রশ্ন ব্যাংক আছে ওইখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। এরপরে চলে এসে আমরা ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক। অর্থাৎ আমরা কোনো কিছুকে যখন নির্দেশ করি, বিশেষ করে তার সংখ্যা, পরিমাণ, সেটাকে কখনো নির্দিষ্ট করি আমরা, কখনো অনির্দিষ্টও করি। যেগুলো এটা করে তাকে বলা হয় ডিটারমিনার। যেমন আমি যদি বলি এ পেন, একটি কলম। আমি যদি বলি দ্য পেন, সেটাও একটি কলম। আমি যদি বলি মাই পেন, এটাও একটি কলম। আমি যদি বলি ফিউ পেন,
এটাও কলম বোঝাচ্ছে, কিন্তু অল্প কিছু কলম বোঝাচ্ছে। তাহলে ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, সংজ্ঞা মানে সংখ্যা ইত্যাদি নির্দেশ করে। আর ফাংশনের দিক থেকে ডিটারমিনারগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? শুনতে No, পাচ্ছেন sir. আমাকে? শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা কি হচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওই যে ডিটারমাইন হচ্ছে নির্দেশক, ওইটাই মনে রাখলে আর কি, অডলি মনে রাখলেও হবে, হ্যাঁ, তাহলে আচ্ছা। মনে রাখবে। আর আমাদের অতি পরিচিত ডিটারমাইনার হচ্ছে এ এন ডি, যেগুলোকে দা আমরা কি বলতেছি? আর্টিকেল বলতেছি। এখন দেখেন, ডিটারমিনার সেম একই জিনিস, অনেক তথ্য, অনেক ইনফরমেশন, অনেক কিছু পড়তে হয়। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। দেখেন, কিছু কিছু ডিটারমিনার আছে যে ডিটারমিনারগুলো কখনো কখনো আপনার নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, আর কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে। তো যে ডিটারমিনারগুলো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে তাকে বলি আমরা প্রি মডিফায়ার, যেটা নাউনের পরে বসে নাউনকে কোয়ালিফাই করে সেটাকে বলি আমরা পোস্ট মডিফায়ার। যেমন আমরা এখানে বলেছি আলী ইজ এ গুড বয়। এইখানে দেখুন, এই যে এটা আপনারা একটু একটু অফ করে নেন। এই ডিটারমিনারটা নাউনের পূর্বে বসেছে, ফোনটা দাও। এই ডিটারমিনারটা নাউনের পূর্বে বসার কারণে এই ডিটারমিনারটা হচ্ছে প্রি মডিফায়ার। যদি এটা একটা ডিটারমিনার প্রি মডিফায়ার, আচ্ছা, পরে আমরা আসি ক্লাসিফিকেশন অফ ডিটারমিনার্স। ডিটারমিনারগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি বা কয়েক রকমভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাতে, আর একটা হচ্ছে সংখ্যা বা পরিমাণ বোঝাতে। যেমন ধরুন, আমরা আমাদের যে আর্টিকেল, সেই আর্টিকেলে আমাদের দুইটা হচ্ছে আমাদের অনির্দিষ্টতা বোঝায় আর একটা হচ্ছে নির্দিষ্টতা বোঝায়। যেমন আমরা আর্টিকেলের ভিতরে এ এবং এন একটি, কিন্তু অনির্দিষ্ট, আর দি বা দা এটা হচ্ছে নির্দিষ্ট। আর পসেসিভ, সেই পসেসিভগুলো আমরা আরও আগে মানে ওই প্রোনাউন যখন পড়াই তখন আমরা পড়িয়ে দিয়েছিলাম। যেমন মাই বুক, আমার বই, ইউর বুক, তোমার বই, নির্দিষ্টতা বোঝাচ্ছে, হিজ বুক, তার বই। আর ডেমনস্ট্রেটিভ, দিস বুক, দাস বুকস, ড্যাট, দোজ বুকস। সংখ্যা বা পরিমাণ বোঝাতে কোয়ান্টিফায়ার্স, এটা আমাদের প্রায় পরীক্ষায় দেয় কোয়ান্টিফায়ার্স, এখান থেকে প্রশ্ন আসে, সাম, এনি, মাচ, মেনি, ইচ, এভরি। আর কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, জেনারেল অর্ডিনালস, এই তিনটাকে একটু আপনারা দেখবেন। কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নিউমেরালস মানে কি? কার্ডিনাল নিউমেরালস হচ্ছে অ্যাজ জেনারেলি আমরা যেটা বলি 1 2 3 4, এটা হচ্ছে কার্ডিনাল নিউমেরালস মানে সাধারণ সংখ্যাবাচক। এখন আমরা যদি এটা বলি ক্রমবাচক বলা যাবে স্যার এটা?
প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রমবর্ধমান। যদি আমরা বলি তাহলে এটা বোঝাচ্ছে অর্ডার, এই কারণে এটাকে বলা হয় অর্ডিনাল নিউমারালস। আর জেনারেল অর্ডিনালস মানে হচ্ছে এটাও ক্রম বোঝাবে কিন্তু নির্দিষ্ট করে না। যেমন নেক্সট আমরা যদি বলি, লাস্ট আমরা যদি বলি, আদার আমরা যদি বলি, অ্যানাদার আমরা যদি বলি, ফার্দার। আর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এটা নিয়ে তো আমরা কথা বলেছি। তো কমনলি ইউজ ডিটারমিনার্স, এইখানে আমাদের কাছে ডিটারমিনার্সের তালিকা দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। এবার চলে আসি আমরা আর্টিকেল। আর্টিকেল নিয়ে আমরা কথা বলেছি একটু আগেও। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে এন দিকে আর্টিকেল বলা হয়। আর্টিকেলগুলো ফাংশনের দিক থেকে অ্যাডজেক্টিভ, কিন্তু আর্টিকেলগুলোর ডিগ্রি অফ কম্পারিজন হয় না। ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে যে আর্টিকেলটা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, যেমন যেটাকে আমরা বলি দি। আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে যে আর্টিকেল অনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় না, তাকে আমরা ইনডেফিনিট আর্টিকেল বলি। এখন ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহারটা আমরা একটু পড়ব। ইনডেফিনিট আর্টিকেল, এইখানে অনেকগুলো নিয়ম আছে। ইনডেফিনিট আর্টিকেলের এ এবং এন এর নিয়ম আছে অনেকগুলো। আমি আপনারা যদি কাগজ কলম থাকে একটু নোট নিতে পারেন, আমি একবারে বলে দেবো, একবারে বলে দিলে এর ব্যবহারটা আপনার চলে আসবে। প্রথম কথা হচ্ছে কোনো উচ্চারণ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার পূর্বে এ বসবে। কোনো উচ্চারণ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে। সমস্ত ও এর পূর্বে অ্যান বসে, শুধুমাত্র অনের পূর্বে এ বসে। সমস্ত স্যার সমস্ত ও এর পূর্বে অ্যান বসে, কিন্তু শুধুমাত্র অনের পূর্বে এ বসে। এরপর আরেকটা নিয়ম লেখেন, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। লিখছেন? ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে কি বসবে? ইউর মতো তাহলে এই বসবে। এ বসবে। আর যদি অন্য ইউ এর উচ্চারণ ব্যতীত অন্য ভায়োলের মতো হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে। এর বাইরে আপনি আর্টিকেলের বা আপনি যত বই ধরেন বা যত যাই কিছুই ধরেন, ইনডেফিনিট আর্টিকেলের এই চারটা নিয়ম, চারটাই তো বললাম মনে হয়, চারটা নিয়ম। আচ্ছা, এই নিয়মগুলো একবার কেউ একটু পড়েন, একজন একটু পড়েন নিয়মগুলো। এই চারটা নিয়ম আমি বলে দিলাম। স্যার কোনো উচ্চারণ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার আগে ইয়ে বসবে। 2 নাম্বার হলো কোনো উচ্চারণ যদি ভাওয়েল এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় তাহলে তার আগে এন বসবে। আর সমস্ত ও এর পূর্বে এন বসে, কিন্তু শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ বসে। এ বসে। আর আর 4 ইউ? নাম্বার, আর ইউ এর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এ বসবে। তাছাড়া অন্য কোনো কিছু ভাওয়েলের মতো হলেও সেক্ষেত্রে এন বসবে। আচ্ছা, তাহলে এবার একটু বলতে পারবেন আমরা মানে আওয়ার, এইচ ও ইউ আর, মানে আমি যদি এটাকে উচ্চারণ বলি তাহলে এটার উচ্চারণটা এইচ ও ইউ আর, মানে হাওয়ার, Hour মানে হবে। এই হাওয়ার, মানে এটাকে আমরা বলি আওয়ার। তো এই আওয়ার এর পূর্বে আমরা এ বসাবো না এন বসাবো বলেন? এখানে এন বসাতে হবে। কেন যেরকম এন বসাতে হবে অনেস, কেন? এই যে উচ্চারণটা হচ্ছে এইস এর মতো হচ্ছে না, কনসোনেন্টের মতো হচ্ছে না, এটা ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে। অর্থাৎ আ আ আ আ আ,
আয়ের মতো উচ্চারণ হচ্ছে, যেটা ভাওয়েল, এই কারণে এর পূর্বে অ্যান বসবে। আচ্ছা, এবার একটু বলেন তো, এই ইউনিভার্সিটি হবে না অ্যান ইউনিভার্সিটি হবে? ইউনিভার্সিটি হবে। কেন? ইউ উচ্চারণ হচ্ছে, ইউ এর এর আগে তো উচ্চারণ ইউর মতো হচ্ছে, কিন্তু জি আমব্রেলা আমব্রেলা ইয়ান হবে। অ্যান হবে। কেন হবে? আমব্রেলা এর মতো উচ্চারণ হচ্ছে। আয়ের মতো উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, তাহলে বোঝা গেছে বিষয়টা। আপনি যত বই ধরেন সব একই রকম থাকবে, ঠিক আছে? আর ডেফিনেট আর্টিকেল, ইউজ অফ ডেফিনেট আর্টিকেল মানে হচ্ছে যে আপনি যখন কোনো কিছু নির্দিষ্ট করে যখন বলবেন তখন সেটার তার পূর্বে দি বসবে। এখন এর আরও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনারা একটু এইখান থেকে একটু দেখে নেবেন। হ্যালো, কালকে ডাক্তারের কাছে যাবো। আর এইখানে একটু আপনারা দা ব্যবহারের নিয়মে এইখানে আমরা ইউজ অফ ডেফিনেট আর্টিকেল দা ব্যবহার, এই যে নট ইউজ যেটা আমরা দিয়েছি, এই চার্টটা একটু ভালো করে দেখবেন। এইখানে কিছু কিছু জায়গায় আছে ব্যবহার হয়, আবার কিছু কিছু জায়গায় আছে ব্যবহার হয় না, ওমিশন অফ আর্টিকেল বলা হয়। আর আমরা আজকে আপনাদের ক্লাসিফিকেশন অফ ভার্ব কি ছিল আজকে আপনাদের? আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ভার্ব না থাকলেও আমরা একটু ভার্ব নিয়ে একটু কাজ করব, কারণ ভার্ব হচ্ছে ইংলিশ গ্রামারের মূল। মূলত ইংলিশ গ্রামারটা পড়ানো উচিত, ভার্ব থেকে শুরু করা উচিত। কারণ ভার্ব এবং ভার্ব রিলেটেড বাকি বিষয়গুলো যদি আমরা সহজে বুঝে ফেলতে পারি তাহলে বাকি গ্রামারটা আমরা খুব সহজে বুঝে ফেলতে পারবো। কিন্তু আমাদের প্র্যাকটিস যেটা, আমরা একদম শুরু থেকে শুরু করি। কেউ কি একটু বলতে পারবেন ভার্বটা আসলে কি? ভার্ব হচ্ছে কর্তা, মানে সরি, ক্রিয়া, কাজ করা বোঝাবে অথবা হওয়া বোঝাবে, কোনো কিছু হওয়া বা করাকে ভার্ব বলে। হওয়া বা করা, মানে একটু জি, কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করে। শুধু আপনি একা সাবজেক্ট। বলতেছেন, আপনি জানু বেগম মনে হয় একা বলতেছেন, বাকিরা কি করছেন? স্যার বাকিরা স্যার, কি আমি মনিরা, বুঝতে পারছেন? ওইটা আমার আম্মুর ইসের থেকে, তো আমার নাম মনিরা। আচ্ছা, যাই হোক, মনিরা আপনি শুধু বলতেছেন কিন্তু বাকিরা তো কিছু বলছেন না। কারণ এই দেখেন সাবজেক্টের সাথে জড়িত স্যার এটা। ভার্বের কনসেপ্ট একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটু মানে ভার্বটা আজকে বেশি পড়াবো না, আমি শুধু দেবো মানে মানে শুরুটা করব আমরা। ভার্ব হচ্ছে, তার আগে একটু দেখেন ইংলিশ বাক্যের যে স্ট্রাকচার, আমরা একটা সিম্পল সেন্টেন্স যদি ধরি তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সগুলোতে সাবজেক্ট থাকে সাধারণত, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। যদি অবজেক্ট, এইখানে অনেক সময় এটাকে কমপ্লিমেন্ট বলা হয়, আমরা একটু অধিকতর শুদ্ধতার জন্য কমপ্লিমেন্ট বলতে পারি, কারণ যেখানে অবজেক্ট থাকবে না সেখানে কমপ্লিমেন্ট থাকবে। আবার নাও থাকতে পারে। ভার্বটা যদি ইন্ট্রানজিটিভ যদি হয় তাহলে কমপ্লিমেন্ট বা অবজেক্ট নাও থাকতে পারে, মানে ইন্ট্রানজিটিভ হলে তার অবজেক্ট থাকবে না, ইন্ট্রানজিটিভ হলে কমপ্লিমেন্ট থাকলে থাকতে পারে। তো ভার্ব হচ্ছে এমন একটা কিছু যে বাক্যে কর্তা যে কাজটা করেন ওই কাজটাই হচ্ছে ভার্ব, ক্রিয়া। স্যার কেউ মনে হয় জয়েন দিচ্ছে স্যার। কেউ হয়তো বা ওই যে আপনার মিটে জয়েন দিচ্ছে, আমির নাম কি মনে হয়। মানে কেউ জয়েন করতে চাচ্ছে? জি জি, আমির নাম কি, উনি আমি গ্রুপে মেসেজ দিচ্ছে দেখলাম। দেখো, আচ্ছা, তাহলে ভার্বটা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে বাক্যে কর্তা যে কাজটা করেন ওইটাই হচ্ছে ভার্ব, বুঝতে পারছেন? তো এখন এই ভার্বটা কখনো ট্রানজিটিভ হতে পারে, কখনো ইন্ট্রানজিটিভ হতে পারে, কখনো ফাইনিট হতে পারে, কখনো নন ফাইনিট হতে পারে। তো মোটা থেকে ভার্বকে ভাগ করা হয় ফাইনিট এবং নন ফাইনিট, এই দুভাগে ভাগ করা হয়। তো ফাইনিট ভার্বটা কি আসলে?
ফাইনিট ভার্বটা হচ্ছে যে ভার্বের যে সংজ্ঞাটা আমি বললাম, ওই সংজ্ঞাটা যদি আপনারা বোঝেন তাহলে ফাইনিট ভার্ব আপনারা চিনে ফেলতে পারবেন, তা নাহলে সংজ্ঞা দিয়ে মুখস্থ করতে হবে। দেখেন আমি যদি এখানে একটু দেখি, হি প্লে ক্রিকেট, হি প্লে ক্রিকেট। দেখুন হি রাইটস এ লেটার, সে চিঠি লিখছে। তাহলে এই যে প্লে, যে কাজটা করতেছে, খেলতেছে, যেহেতু এটা একটা ট্রানজিটিভ ভার্ব, ক্রিকেট পরে আসছে, হি প্লে বা উই প্লে বা আই প্লে, আমরা খেলতেছে, এই যে কাজটা করতেছে। কিন্তু আমি যদি এইখানে যদি এইটা লিখি, প্লেইং ক্রিকেট, আচ্ছা, তো আমরা প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট ইজ মাই হবি, বা ইজ মাই যেটা লেখেন, ইজ মাই হবি বা এক্সট্রা আমরা যেটা লেখেন সমস্যা নেই। এখন দেখেন, কিন্তু আমরা যদি এইখানে এইটা লিখতাম, হি ইজ প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট, তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে যে ভার্বের অর্থ হলো কাজ করা। আমরা যখন ওই ভার্বটাকে যখন বলবো, একটু ভালো করে শুনবেন, ওই ভার্বটা তার যে কাজ করাটা, যদি সে সেই কাজটাই করে তাহলে তাকে বলবো আমরা ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আর ভার্বটা যদি ওই কাজটা না করে সে বাকি যাই কিছু বোঝাক, কাজের নাম বোঝাক বা অন্য কিছু যাই কিছু বোঝাক, তখন তাকে বলবো আমরা নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বের সংজ্ঞাটা আপনাদের বইতে এভাবে দেওয়া আছে, যে ভার্ব সাবজেক্ট এবং পার্সন অনুসারে পরিবর্তন হয় তাকে ফাইনিট ভার্ব বলে, যেই ভার্ব সাবজেক্ট এবং পার্সন অনুসারে পরিবর্তন হয় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। ফাইনিট ভার্বের আরেকটু সংজ্ঞা দেওয়া আছে, যেই ভার্ব বাক্যের অর্থ পুরো সম্পন্ন করতে পারে তাকে ফাইনিট ভার্ব বলে, যে ভার্ব বাক্যের অর্থ পুরো সম্পন্ন করতে পারে তাকে নন ফাইনিট ভার্ব বলে। মেনলি এর বাইরে আর কোনো সংজ্ঞা নেই। আর আমি যেটা বললাম এটা কোথাও নেই, জাস্ট আপনি দেখেন প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলা, কিন্তু এইখানে কি কোথাও কি বোঝাচ্ছে যে আপনি ক্রিকেট খেলছেন? কাজটা কি বোঝাচ্ছে? যেমন এইখানে বোঝাচ্ছে হি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলা খেলছে। করা কিন্তু এইখানে খেলা করা বোঝাচ্ছে, কিন্তু আপনি খেলছেন কি না? যখন আপনি সেন্টেন্সটা বলছেন প্লেইং ক্রিকেট ইজ মাই হবি, তখন কি আপনি ক্রিকেট খেলছেন? না স্যার। না। তো তার মানে কি? তার মানে এইখানে যে প্লেইংটা আছে সেটা কোনো একটা খেলার নাম বোঝাচ্ছে, কিন্তু খেলাটাকে বোঝাচ্ছে না, অর্থাৎ খেলাটা যে চলমান বা খেলাটা যে হচ্ছে বা খেলার, এটা সে বোঝাচ্ছে না। তো এইখানে আবার আরেকটা বিষয় আছে, যেটা এটা আমরা সামনে বলবো, এর ভিতরে কখনো মোশন থাকে বা অ্যাকশন থাকে, থাকলে সেটা আবার পার্টিসিপল হয়, অ্যাকশন না থাকলে সে জেরান্ড হয়। তো আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে স্যার পারছেন যে কিনা সেটা। এগুলো হচ্ছে যখন ক্লাসের আলোচনা, হুম, জি বলুন বলুন। এই বিষয়গুলো যখন ক্লজের আলোচনা হবে তখন আসবে স্যার, এই যে বিষয়গুলো আসবে, অতিরিক্ত কিন্তু এখন যেগুলো। আপনারা নন ফাইনিট ভার্ব শিখতে পারছেন কিনা? এইটা স্যার আমি কি আমার নিজের ভাষায় একটু বলবো? হ্যাঁ আমি বলেন। আর কি যেভাবে বুঝি, এটাও বুঝেছি আপনি যেভাবে, আমার যেটা মনে হয়েছে আমি একটু আমার মতো করে বলছি, যেরকম আমি, আর আরেকটা বাক্য বলতে আমি বাংলা দিয়ে আগে পছন্দ করি, অনেকে আবার ওই, যাক আমি স্কুলে যাই আর আমি স্কুলে যেয়ে খেলবো, এই যে দুইটা কথা, আমি স্কুল, এটা শেষ হয়ে যাচ্ছে, আমারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমি যদি বলি আমি স্কুলে যে খেলবো, এখন আমি স্কুলে যে আমি খেলবো কথাটা একটা সম্পূর্ণ হচ্ছে, কিন্তু আমি যদি দিই আমি স্কুলে যে খেলবো, তাহলে আমি স্কুলে যে এই পর্যন্ত দিলে ওই বাক্যটা পুরোপুরি অর্থটা প্রকাশ পায়। আর কিছু হবে ওখানে, এরকম আমাদের একটা, হুম, হ্যাঁ আপনারটা ঠিক আছে। আপনি আমাদের ট্রেডিশনাল যে ব্যাকরণ, আপনি আমাদের সেই চাচ্ছে ট্রেডিশনাল, এরকম হ্যাঁ সময় কি হচ্ছে, হ্যাঁ ট্রেডিশনাল ব্যাকরণের চাচ্ছে একটা উদাহরণটা, ওয়ার্ড এরকম। হ্যাঁ আপনি আমাদের যে ট্রেডিশনাল যে ব্যাকরণ বা গ্রামার আছে, সেই ট্রেডিশনাল ব্যাকরণ বা গ্রামারের
উদাহরণটা টেনেছেন, এটা 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 খুব চমৎকার। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের যে মূল যে মানে পার্থক্যটা, সেটা আমরা অনেকেই ধরতে পারি। কোথায় সংজ্ঞাটা তো সংজ্ঞার জায়গায় আছে, সংজ্ঞা দিয়ে যেমন হি ওয়ান্ট টু বি এ ডক্টর, টু এর পরে বি হয়ে গেছে, ইনফিনিট, যেটাকে আমরা ইনফিনিটি মানে মানে এটাকে নন ফাইনাইট ভার্বের একটা মানে তিনটা স্ট্রাকচারের একটা ইনফিনিটিভ হয়ে গিয়েছে। এটা হি ওয়ান্ট টু বি আ ডক্টর। আচ্ছা, হি ওয়ান্ট টু বি এ ডক্টর যখন আমি বলছিলাম সে ডাক্তার হতে চায়, এখানে কাজটা কি তার, চাওয়াটা না ডাক্তার হওয়াটা? বলেন, হি ওয়ান্ট টু বি আ ডক্টর, এখানে তার কাজটা কি? চাওয়াটা কাজ, চাওয়াটা কাজ, ডাক্তার হওয়াটা হওয়াটা তার করে কাজ না, সে হতে চায়। আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে ভার্ব থেকেই তো ফাইনাইট নন ফাইনাইট আসে। ওই ভার্বটা যদি ওই কাজটা করে তাহলে সেটা ফাইনাইট ভার্ব, ওই ভার্বটা যদি ওই কাজটা না করে ওই বাক্যে তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। একদম সোজা কথা, এর থেকে সোজা ভাষায় আর কেউ বলতে পারবে না। হি ইজ সুইমিং, ভালো কথা, সে সাঁতরাচ্ছে, কিন্তু সুইমিং ইজ গুড ফর এক্সারসাইজ। এখানে সুইমিং আমি যখন বলতেছি তখন কি কেউ সাঁতরাচ্ছে? না স্যার। এই পার্থক্যটুকু যদি আপনি বুঝেন, আর কিছু বুঝেন বা না বুঝেন, উপরের দিকের গ্রামার আমি অনেকটাই শর্ট করে পড়াচ্ছি, খুব জটিল দিকে আমি যাইনি, কিন্তু ভার্বের দিকে আমি একটু যাব, জটিল দিকে যাব। প্রয়োজন আমি শুধু ভার্বের জন্য আপনাদের রিলেটেড যে লেকচার আছে ওই লেকচারটাকে আমি ভাঙবো, কারণ আমি চাই ভার্বটাকে একটু বুঝুন। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের পার্থক্যটা কি এখন কি ধরতে পারছেন? কোথায় পার্থক্যটা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের? বুঝছি স্যার। কি বুঝছেন বলেন? স্যার, এই যে আপনি একা বললেন না, সুইমিং, বাকিদেরকে একটু বলতে দেন। এটা আর কি স্যার অনেকের কাছে নতুন। বাকিদেরকে একটু হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নটা আমি নিচ্ছি, আবার একবার বলবেন। আমি যেটা বলতেছিলাম স্যার, জি বলুন, আরেকবার বলুন। এই যে সুইমিংটা, এইটাই মনে করেন একটা নতুন কনসেপ্ট, যে এইটা আমাদের আর কি এটাই বেশি কার্যকরী হচ্ছে এখানে। এই নিয়মটা একটু অনেকের কাছেই নতুন। না, এইটা আমি এটা আপনার কাছ থেকে শিখলাম নতুন। এটা আমি আমার কাছ থেকে আরো শিখবেন, কারণ আমি একে তো সমস্যা হচ্ছে যে আপনাদের মানে যতটুকু গ্রামার দরকার, মানে গ্রামারের ডিপের যে জায়গাটা যাওয়া দরকার সেই জায়গাটায় আমি ইচ্ছা করে যাচ্ছি না, কারণ আপনাদের অতটুকুর দরকার নেই, আর অতটুকু পড়ার সময়ও নেই, আর বড় কথা অতটুকুর প্রয়োজনও নেই। আপনি আমার সাথে ভার্বের ক্লাস যখন করবেন, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, জিরান্ড আর পার্টিসিপল, দুনিয়াতে সব গ্রামার ভুলবেন কিন্তু এগুলো ভুলবেন না। আমি চাইলে এখনই আপনাদেরকে জিরান্ড পার্টিসিপল আমি দিয়ে চলে যেতে চাই, কিন্তু আমি চাচ্ছি যে একটু সময় নেই, কারণ ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে এই পার্থক্যটা এটা কোথাও বলা নেই। সিম্পলি একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে ওই ভার্বটার যেই কাজটা ওই সেন্টেন্সে সেই কাজটা করবে না। বুঝতে পারছেন? এখন তার প্রশ্ন উঠতে পারে পার্টিসিপলের বেলায় তো একটু অ্যাকশন থাকে, সেই অ্যাকশনটা হচ্ছে ওই নাউনটার জন্য, মূল বাক্যের নাউনটার জন্য না। আই স এ সুইমিং বয়, বয়টাকে আমি সাঁতার কাটতে দেখছে, কিন্তু বাক্যের মূল কর্তা হলাম আমি কি করতেছে? আমি দেখতেছি বাচ্চাটা সাঁতার কাটতেছে। আমার দেখার ভিতরে কি সুইমিং আছে? মানে আমার কাজের ভিতরে কি সুইমিং আছে? আমি নিজে কি সুইমিং করতেছে? না, আমি নিজে সুইমিং করতেছে না। বুঝতে পারছেন বিষয়টা? তো এই ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব গেল। তো এই ফাইনাইট ভার্বকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে আমরা অক্সিলারিতে ভাগ করতে পারি, অক্সিলারি ভার্বে ভাগ করতে পারি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে মানে মূল, আমরা বলি মুখ্য ক্রিয়া বলি, প্রিন্সিপাল মুখ্য ক্রিয়া মানে বা প্রধান ক্রিয়া বলি আমরা, অর্থাৎ বাক্যে যেই ভার্ব নিজে ক্রিয়া সম্পন্ন করে এবং যার অর্থ থাকে তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। আর বাক্যে যার নিজস্ব অর্থ থাকে না, সে অন্য কারো সাহায্যকারী হিসেবে কাজ করে, তাকে বলা হয় অক্সিলারি ভার্ব।
এখন এই প্রিন্সিপাল ভার্বগুলোর ভিতরে আবার দুইটা পার্ট আছে, একটা পার্ট হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা পার্ট হলো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব মানে আপনাদেরকে শেখানো হয়েছে এভাবে যে ভার্ব অন্য কোনো কিছু বা কর্মের সাহায্য ছাড়া অর্থ সম্পন্ন করতে পারে না, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, কিন্তু আমি ওভাবে বলবো না। আপনি ওই ভার্বটার দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন যে ওই ভার্বটা এইটা সম্পন্ন করতে অন্য কোনো কিছু লাগে কিনা। যেমন আপনি যদি লেখেন হি ইটস, এখন বলেন বা আই ইট বলেন, এখন আপনি যে ইট করতেছেন ভালো কথা, স্বাভাবিকভাবে আপনার ইটটা অন্য কোনো কিছু বা ইটটা করতে তো কোনো কিছু লাগবে, ইটটা তো আর নিজে নিজে হবে না, হবে? যেমন আমি যদি বলি আই ইট, এই ক্লাসটা একটু ভালো করে কালকে আবার দেখবেন, ভার্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আই এখন বলেন, আপনি যখন বললেন এই ইটটা কি মানে শেষ হয়ে গেছে, বা ইটটা কি আপনি নিজে নিজে মানে ইট একটা তো ক্রিয়া, নিজে কি নিজের কাজটা করে ফেলতে পারছে? যেমন আমি যদি বলি আই স্লিপ, যদিও আমি ঘুমাই বললে আমি এখন পড়াই কিভাবে, উদাহরণের জন্য বললাম আই স্লিপ। এখন দেখেন, স্লিপের জন্য কি কোনো কিছুর কি দরকার আছে? স্লিপের জন্য কোনো কিছু কি দরকার আছে? হি ওয়াক্স, সে হাঁটে, এই হাঁটার জন্য কি কোনো কিছু দরকার আছে? বার্ডস ফ্লাই, কিন্তু আমি যদি বলি দ্য বয় ফ্লাইস, এবার দেখেন দ্য বয় ফ্লাইস। এখন আপনি যদি বলেন দ্য বয় বার্ডস ফ্লাই, এইখানে পাখিরা ওড়ে, কোনো কিছুর দরকার নেই। কিন্তু দ্বিতীয় সেন্টেন্স অর্থাৎ এই জায়গায় এসে যদি আপনি বলেন দ্য বয় ফ্লাইস, এখন তো মানে বালক নিজে উঠতেছে, অর্থ তো আর না সম্পূর্ণ স্যার, হলো না। এটা তো উড়ার জন্য তো কিছু প্রয়োজন আছে, বয়ের, পাখির তো বয় প্রয়োজন এখন নেই। কোনো কিছু ওড়াবে। তো তার মানে কি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে যে ওই ভার্বটা যেই তার কাজটা, ওই কাজটা সে যদি কোনো কিছুর উপরে করে বা কোনো কিছুর দ্বারা যদি করে তাহলে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর যদি তার কোনো কিছুর দরকার না পড়ে তাহলে সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আই ইট, একটু বাড়িয়ে যান, আমি ভাত খাই। কিন্তু আই স্লিপ আমার জন্য কোনো কিছুর দরকার পড়তেছে না, ভার্বই যথেষ্ট। এখন এইটাকে ট্র্যাডিশনাল গ্রামারগুলোতে খুব চমৎকার ভাষায় যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা যে ভার্ব অর্থ সম্পন্ন করার জন্য একটি কর্মের দরকার পড়ে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কর্মের দরকার পড়ে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছেন ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য? আর ট্রানজিটিভ ভার্ব যেটার উপরে গিয়ে কাজ করে আমরা সেটাকেই বলি অবজেক্ট। তার মানে কি, একটি ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ হ্যাভ আ অবজেক্ট অর মোর, অর্থাৎ একটা অবজেক্টও থাকে যেটাকে মনোট্রানজিটিভ বলা হয়, দুইটা অবজেক্ট থাকে যেটাকে ডাইট্রানজিটিভ বলা হয়, কখনো তিনটা অবজেক্ট থাকে সেটাকে ট্রাইট্রানজিটিভ বলা হয়। আর ইনট্রানজিটিভ ভার্ব হলো যেই ভার্বগুলোর জন্য কোনো কর্মের প্রয়োজন পড়ে না। যেমন আই স্লিপস, আমি ঘুমাচ্ছি, আমার কোনো কিছুর দরকার নেই, আর কোনো কিছু দিলেও হবে না, আমি কিসের মানে কি দিয়ে ঘুমাই, কেমনে ঘুমাই, এটা না। আবার ধরেন বার্ডস ফ্লাই, পাখিরা উঠতেছে, ওড়াউড়ি করতেছে, নিজেরাই ওড়ে, কিন্তু দ্য বয় ফ্লাইস এ কাইট, একটা ঘুড়ি ওড়াচ্ছে। বুঝাতে পেরেছি আমি? আচ্ছা, তো আমরা ভার্ব নিয়ে আজকে এতটুকু আলোচনা করলাম, এটাকে একটু বাসায় ভালো করে দেখবেন। আর ইনশাল্লাহ আপনাদের মানে একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা আমি নেক্সট দিন দিয়ে মানে করে নেব। আর আপনাদের আচ্ছা, ম্যাথের যে 100, ওটা কি সবাই কি করতে পারছেন? স্যার আমি নাকি ওটা করছি রিপিট, 60 পর্যন্ত। ওটা কি রিপিট হোমওয়ার্ক হিসেবে রাখবো? স্যার বাকিদের তো জানি না, আমি তো 60 পর্যন্ত করছি, 100 তো আরো 40টা আমার বাকি আছে, ওগুলো আচ্ছা, করতে তাহলে হবে। ওইটাকে আমরা আবার রিপিট হিসেবে রাখলাম, কিন্তু আপনাদের করতে হবে। আর আপনাদের সবাই কি বই পেয়েছেন? স্যার বই পাইনি আমি। আচ্ছা, আপনারা সবাই কি বই পেয়েছেন? স্যার আমি পাইনি।
আব্দুল্লাহ হাফিজ আলফা। আচ্ছা ঠিক আছে আলফা সাহেব, আপনার সাথে স্যার আমার পাই নাই। পরে কথা বলা হবে। আচ্ছা, তো ঠিক আছে, বই আপনাদের লাগবে, আমরা সব বই পাঠিয়ে দিয়েছি। আর আয়েশা আপনি কালকে একটু আমার সাথে একটু কথা বললেন, আমাকে একটা ফোন দিয়েন, ঠিক আছে? আমার হয়তো স্মরণ থাকবে না। তো আজকে ক্লাস যেটা হলো আজকে এই পর্যন্তই থাকুক।